এখানে এক ধারা পড়ছিলাম সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন। এখানে অনেকগুলো সংজ্ঞা রয়েছে, এগুলো কিন্তু তিন চারটা মাত্র পড়াইছিলাম, অনেকগুলো পড়া হয় না। কারণ হচ্ছে এগুলো আমরা সামনে যে পড়বো, আপাতত মোটামুটি একটু ধারণা নেই। এই আলোচনা মূলত কোনো এএসআই থেকে সাব ইন্সপেক্টরদের জন্য, আর কনস্টেবল এএসআই দের জন্য মূলত মানব পাচার সংজ্ঞাটাকে, তিন ধারাটা খুব জরুরি এখানে। বুঝতে পারছেন? এখানে তিন ধারাটা হচ্ছে তাদের হচ্ছে সংজ্ঞাটা বা একটা একটা প্রশ্ন এখানে আসতে পারে। আর এখানে বলছিলাম যে দ্বিতীয় অধ্যায় থেকে বলছিলাম 6 থেকে 16 পর্যন্ত মূলত প্রশ্ন আসলে 6 থেকে 16 পর্যন্ত আসবে। আর ওই দিক থেকে যদি প্রশ্ন আসে আটকানোর জন্য, যেটা পড়ছিলাম 19-5, 19-5 পড়ছিলাম না, যে কোনো আসামি যদি কোথায় হয় যে তদন্ত করতে গিয়ে দেখলো যে এটা কোথায় আছে, এই সৌদি আরবে আছে একজন আসামি, এখন এটার প্রক্রিয়াটা কি, তদন্তের কার্যক্রমগুলো কি, এগুলো একটু বলছিলাম। তাহলে এখানে আমরা সংজ্ঞা পড়েছিলাম যে সংজ্ঞা পড়েছিলাম দুই ধারা, একটু একটু মনে রাখেন, দুই ধারা, অনেকগুলো সংজ্ঞা রয়েছে এখানে। আর তিন ধারা বলেছে মানব পাচার। একজন একটু বলা, মানব পাচারকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, কে বলতে পারবেন? বলেন, সুন্দর করে বলবেন, এই সবাই শুনেন। মানব আমি পাচার বলবো কি? স্যার। হ্যাঁ বলেন। মানব পাচার হলো স্যার, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 এর 3 ধারায় বলা হয়েছে, মানব পাচার বলতে বোঝার ভয়ভীতি, প্রলোভন, হুমকি এবং প্রতারণা বা আর্থিক সুবিধা নেওয়ার জন্য কোনো ব্যক্তিকে যদি দেশে বাহিরে ক্রয় বিক্রয় করে, সেক্ষেত্রে আমরা মানব পাচার হিসেবে বিবেচিত করব। এবং এটা শিশুর ক্ষেত্রে প্রযোজ্য হবে না, শুধুমাত্র বড়দের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে এইসব উপসর্গগুলো প্রযোজ্য হবে না। আর কেউ বলবেন? আর আমি কেউ বলবো বলবেন? নাকি স্যার? বলেন। আমি বলবো স্যার। বলেন। স্যার, মানব পাচার আইন প্রতিরোধ দমন আইন 2012 3 নং আইন স্যার। মানব পাচার হচ্ছে ভয় ভীতি, প্রলোভন বা করিয়া, প্রতারণা করিয়া বা অসহায়তাকে বাজেয়াপ্ত সহযোগিতা, অর্থ ও অনন্য সুবিধার্থে, এটাই বুঝি স্যার আমি। আচ্ছা, আর কি, আর কিছু নাই? আচ্ছা স্যার, আচ্ছা বলেন। স্যার বলবো আমি? হ্যাঁ বলো, ইয়ে বলো। হ্যাঁ বলো। স্যার, মানব পাচার প্রতিরোধ দমন আইন 2012 সালে 3 ধারা অনুসারে 1 নম্বর হয়েছে স্যার ভয়ভীতি, বলপ্রয়োগ, প্রতিশ্রুতি দিয়ে। 2 নম্বর হয়েছে প্রতারণা ও বলপ্রয়োগের মাধ্যমে অসহায়ত্ব কাজে লাগিয়ে। 3 নম্বর হয়েছে স্যার আর্থিক সুবিধা বা অন্য কোনো সুবিধার মাধ্যমে। 4 নম্বর হয়েছে দেশের অভ্যন্তরে বাইরে শ্রম নিপীড়ন, যৌন শোষণের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে প্রদান করাকে স্যার মানব পাচার বলে। আচ্ছা শিশুদের জিল্লু ভাই ক্ষেত্রে এই বলেন। উপসর্গগুলো। হ্যাঁ, অনুসৃত হবে না। জিল্লু ভাই বলেন, মানব পাচার সংজ্ঞাটা বলেন। এই আইনে মানব পাচার স্যার যদি সংজ্ঞা মুখস্থ না হয়, তাহলে এই পুরো আইন পড়া ব্যর্থ। মূলত এটাই হচ্ছে পরীক্ষার প্রশ্ন। পরীক্ষা যদি আসে, গতবার আসছিল, এইবার হচ্ছে যাদের আসে নাই তাদের আসবে, পড়ে নেবেন। হ্যাঁ, তারপর বলেন। স্যার, মানব পাচার আইন 2012 অনুযায়ী, 12 অনুযায়ী, তিন তিন ধারা অনুযায়ী মানব পাচার বলতে বোঝায় কোনো ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন বা বল প্রয়োগ করিয়া বা প্রতারণা করিয়া বা অর্থ বা অন্য কোনো সুযোগ, আর্থসামাজিক বা পরিবারের আর্থিক সহায়তাকে কাজে লাগায়া যদি বাংলাদেশের অভ্যন্তরে বা বাংলাদেশের ভিতরে যদি জনশোষণ, নিপীড়ন বা পাচার করার জন্য বিক্রয় করে বা স্থানান্তর করে বা লুকায় রাখে, সেই ক্ষেত্রে মানব পাচার হবে বলে গণ্য হবে। গুড। এখানে আমি তিনটা জিনিস মনে রাখতে বলছি। এই মানব পাচার যদি পরীক্ষায় আসে, যে মানব পাচার কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, বা মানব পাচার, মানব পাচারের যে এমসিকিউ আছে, বা মানব পাচারে কোনটি অন্তর্ভুক্ত নয়, কোন শব্দটি অন্তর্ভুক্ত নয়, কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে না, এরকম কোনো কিছু যদি আসে। তার এখানে আবার ব্যতিক্রম কিছু রয়েছে, মানে কোন বিষয়টি অনুসৃত হিসেবে বিবেচিত হবে না। অনুসৃত বলতে মিনস যে কোন কোন মাধ্যম সমূহ, এখানে মাধ্যম সমূহ বোঝাইছে মিনস, মানে এখানে আমরা বলি না এটা কোনটা অনুসৃত হিসেবে গ্রহণযোগ্য হবে না। এটা শিশুর ক্ষেত্রে একটু মনোযোগ দিন, আমি যেটা বলে দিই। প্রথম বলেছিলাম মানব পাচারের সংজ্ঞা, প্রথম যে এটা ছিল, প্রথম বিষয়টা ভয়ভীতি প্রদর্শন ও বল প্রয়োগ। প্রথমে কিন্তু রয়েছে পেনাল কোডের একটা বিষয় রয়েছে, যে তাকে যদি ক্রিমিনাল ইন্টিমিডেশন করা হয়, তাকে হুমকি দেওয়া হয়, ভয়ভীতি দেখা হয়, এটা হচ্ছে কি একজন ভিকটিমের ক্ষেত্রে হতে, শিশুর ক্ষেত্রে না। আমি একজন ভিকটিম হতে পারি, বা একজন মহিলা বা একজন সে ভিকটিম হতে পারে। এখন তাকে যদি ভয়ভীতি প্রদর্শন দেখান, বল প্রয়োগ করে এক জায়গা থেকে আরেক জায়গায় তাকে নিয়ে যান, এটাও কিন্তু একটা মানব পাচারের অন্তর্ভুক্ত হবে। প্রথম হচ্ছে থেকে মানব পাচার হতে গেলে অবশ্যই ভয়ভীতি প্রদর্শন বা বল প্রয়োগ হতে হবে, এটা একটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তাকে তাকে কি করলেন, ফ্রডেনলি মানে প্রতারণা করলেন। এখন প্রতারণিত হলে তাকে যে কোনো ভাবে, এই যে আমরা 415 যে পেনাল কোডের যে ডেফিনেশনটা রয়েছে, এখানেও প্রতারণা কিছু সংজ্ঞা যেটা দিছে এই আইনে, মানব পাচার আইনে, এই আইনে অনুযায়ী
প্রতারণা করে উক্ত ব্যক্তির যে যে আর্থ সামাজিক যে বা পরিবেশগত যে তার যে তাকে কাজে লাগা হয়েছে, তাকে অসহায়ত্ব কাজে লাগানো হয়েছে। মানে সে তাকে যখন যে কোনো ভাবে প্রতারণা করলেন, যে কোনো ভাবে তাকে যে কোনো ভাবে যে প্রতারণার সুযোগটা করে নিলেন, তার অসহায়ত্ব, এই যে একটা শব্দ লেগেছে যে ভালনারেবিলিটি, যে তাকে যদি সে যে কোনো ভাবে তাকে অসহায়ত্ব করলেন, সেটা হবে প্রতারণা অন্তর্ভুক্ত। তাহলে 1 নম্বর হচ্ছে ভয়ভীতি, হুমকি প্রদর্শন, 2 নম্বর হচ্ছে প্রতারণা, 3 নম্বর হচ্ছে অর্থ বা কোনো সুবিধা। তার সাথে যে কোনো ভাবে একটা চুক্তি করলেন, যে কোনো ভাবে একটা সুবিধা, আমরা কিন্তু এগুলার ব্যাখ্যা কিন্তু আমরা এদিকে পড়েছি। তাকে অর্থ বা কোনো সুবিধা লেনদেন করলেন, যে কোনো চুক্তি মাধ্যমে এত টাকা সুবিধা দিলেন, বা তাকে ভাগ করে নিলেন তার সাথে যে কোনো চক্রের সাথে, বা তাকে একটা সুবিধা দিবেন, এরকম কোনো কারো নিয়ন্ত্রণ রয়েছে ওই ব্যক্তিটা, ওই ব্যক্তির গুলো সম্মতি নিলেন। যেমন আমি দালাল, আমি মাধ্যম হয়ে আরেকজনের আমি টাকাটা পৌঁছাই দিলাম, আমি একটা সুবিধা পাইলাম। এখন এসে এই যে একটা সম্মতি নিলেন, এই যে অর্থ বা কোনো সুবিধা লেনদেন করে যদি কোনো কোনো ব্যক্তির উপর নিয়ন্ত্রণ থাকে, এরকম ব্যক্তির যদি সম্মতি গ্রহণ করে, ওই ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে বা বাইরে যৌন শোষণ বা নিপীড়ন বা শোষণ বা কোনো ব্যক্তির শোষণ নিপীড়ন উদ্দেশ্যে, এই কথাগুলো থাকবে মানব পাচারে, বা নিপীড়নের উদ্দেশ্যে, যেটা ওটা এক্সপ্লয়টেশন বোঝায় আর কি, সেটা কি করবে, এই উদ্দেশ্য হবে ক্রয় বিক্রয়, সংগ্রহ, নির্বাসন বা স্থানান্তর, চালান, আটক, বা যদি কোনো কারণে লুকায় রাখা হয়, আশ্রয় দেওয়া হয়, এইগুলো কি হবে, মানব পাচার হিসেবে অন্তর্ভুক্ত হবে। আমি আরেকবার বলতেছি, নিচের যে বিষয়টা বলছি, বাংলাদেশের অভ্যন্তরে বা বাইরে যদি যৌন শোষণ বা নিপীড়নের উদ্দেশ্যে, অন্য কোনো শোষণ বা নিপীড়নের উদ্দেশ্য যদি বিক্রয় করে, ক্রয় করে, সংগ্রহ করে, নির্বাসন করে, স্থানান্তর করে, চালান করে, আটক করে, বা তাকে লুকায় রাখে বা আশ্রয় দেয়, এইগুলো হচ্ছে মানব পাচার হিসেবে অন্তর্ভুক্ত হবে। তবে তবে যে ক্ষেত্রে 2 নম্বর, এখানে মানব পাচারের অন্তর্ভুক্ত 2টা বিষয়, একে হচ্ছে কোনো ব্যক্তির ক খ গ বললো, 2 যায় বলছে যে ক্ষেত্রে যে মানব পাচার শিশুর ক্ষেত্রে উপধারার 1-এর যে বিষয়গুলো রয়েছে ক খ গ যা বললাম, এই ক্ষেত্রে অপরাধ সংগঠনের সাথে যে মাধ্যমগুলো বলা হলো, প্রতারণা, ভয়ভীতি, অর্থ, এগুলা শিশুর ক্ষেত্রে বিবেচিত হবে না। প্রযোজ্য হবে। কে বুঝেন না? হ্যাঁ, প্রযোজ্য হবে না। কে বুঝেন নাই? এই ওরা নেও। মানে স্যার এটা সহজ ভাষায় বললে স্যার, মানে শিশু তো সে তো বুঝবেই না, তাকে আর এত কিছু লাগবে, সে প্রতারণা কি বুঝবে, সে ভয়ভীতি বুঝবে, এগুলো তো তার লাগবে কেন? বিষয়টা হ্যাঁ, এভাবে নিলে মনে হয় সহজ বুঝতে পারবে। হ্যাঁ, বলেন কি বললেন রোহিত ভাই? বললাম স্যার শিশুর ক্ষেত্রে তো এগুলা প্রযোজ্য না, এজন্য যে একটা শিশু তো প্রতারণা কি জিনিস বুঝবে না, এটাই এটাই ভয়ভীতি হুমকি তার বুঝবে না, তার আমি তো এটাই একটা বলছি। আমি এটাই বলছি যে একজন শিশুর ক্ষেত্রে তাকে এইগুলা কোনো কাজে লাগাবে না। তার ক্ষেত্রে ভয়ভীতি দরকার নাই, তাকে প্রতারণা করা দরকার নাই, অন্য সম্মতি দরকার নাই, তাকে কোনো সুবিধা নেওয়া দরকার নাই। এগুলা কোনো কিছু কি হবে না, প্রযোজ্য হবে না, এক কথায়। এটা আচ্ছা 2-এর স্যার আমি বলতেছি। আর একটু বলি স্যার। স্যার একটু বলি স্যার, সেটা হলো একটা শিশুকে যদি এসব উপসর্গ ব্যতীত যদি একটা চকলেট দিয়া বা একটা খেলনা দিয়া তাকে নিয়ে যায়, সেটাও তো অপহরণ হবে। এটাই। মানে মূলত হচ্ছে তো অপহরণ, কিন্তু আমরা কিন্তু 2টা অপশন থাকে, একটা অপহরণ অপশন থাকে, মামলাটাকে অপহরণ নিবেন না মানব পাচারে নিবেন। মানব পাচার নিতে হলে হুম। কানেক্টিভিটি কেমন, মানে এইটার মানব পাচার হলে তো একজন মানব পাচার করতে পারে না, সে নিয়ে কারোর কাছে হ্যান্ড ওভার করবে। আর অপহরণ কিন্তু অপহরণকারীর যে আমরা যেটা সহায়তার ক্ষেত্রে, নারী শিশুর ক্ষেত্রে অপহরণ করে, বাট মানে হ্যাঁ। 2 বা ততোধিক, 2 বা জি ততোধিক, স্যার। যে তাকে এক বাড়িতে অপহরণ করে এক বাড়িতে আটকে রাখছে, এটা বাংলাদেশের ভিতরে হলে অপহরণই হয়। কিন্তু যখন জি বর্ডার স্যার। ক্রস করবে এক জায়গায়, বা হ্যাঁ, ইন্ডিয়ার তখন সীমানে মানব তাকে পাচার চলে যাবে। জড়ো করবে মানব চক্রকারীরা, ওখান থেকে যদি পাচার করতে অপরাধ সংগঠনের উদ্যোগ দিছে, যেমন ইন্ডিয়ার কাছাকাছি বা বেনাপোলি বা কোথাও একটা মহেশপুর এলাকায় তাদেরকে, মনোযোগ দেন, মহেশপুর এলাকায় তাদেরকে পাওয়া গেছে, তার মানে অপরাধ সংগঠন উদ্যোগ নিছে, তখন কিন্তু মানব পাচারের সংগঠনের হচ্ছে। আর অপহরণ গুলো না তো স্যার বুঝাই যায়। জি স্যার, অপহরণের মধ্যে একটা উপসর্গ আছে যে আর্থিক টার্গেট থাকবে, যে আর্থিকভাবে লাভবান হওয়ার একটা ইয়া থাকবে হ্যাঁ, অপহরণের অপহরণের ক্ষেত্রে, সংখ্যায় স্যার। আচ্ছা হ্যাঁ, অপহরণের ক্ষেত্রে আর্থিক একটা সুবিধা থাকবে, রাইট, ওটাও একটা থাকতে পারে, হ্যাঁ, ওইটা পেনাল কোডে এবং তো শিশু স্যার আইনে। আচ্ছা, এখন আরেকটা এখানে জিনিস বলেন একটু আপনারা জিজ্ঞাসা যারা করি। নতুন, কে বুঝেন নাই যে মানব পাচার সংজ্ঞা বুঝতে অসুবিধা, বলেন তো কেউ একেবারে নতুন, যে মানব পাচার নতুন যে আসছেন, বলেন যে কি বুঝলেন, একটু কথা বলতে হবে আমাদের সাথে। এই হৃদয়, হৃদয় তো আমাদের ক্লাস করতেছে। আচ্ছা, রাইসুল বলো তো, রাইসুল, হ্যাঁ, কে বলবেন? স্যার মানে আপনার মতো স্যার বলেন মানব যে মানব পাচার বলতে পাচারটা আমরা কি বুঝলেন, কি একদম সহজ ভাষায়, এখানে বলা লাগবে না। সহজ ভাষায়, সবচেয়ে সহজ ভাষায় যেটা বলছে যে স্যার, কাউকে যদি ভয়ভীতি প্রদর্শন করে বা কারো অসহায়ত্ব কাজে লাগায় বা প্রতারণা করে,
গুড। বা আর্থিক কোনো সুবিধা দিয়ে যদি কাউকে আহ কি করবে? তাকে উম, বাংলাদেশের এছাড়া অভ্যন্তরে এছাড়া বা বাইরে, এছাড়া আরো স্যার স্যার বাংলাদেশের অভ্যন্তরে স্যার বাইরে যৌন শোষণ, নিপীড়ন এই কথাটা স্যার থাকবে, বাংলাদেশের শ্রম শোষণ। অভ্যন্তরীণ বাইরে পাচার করা হয় বা নিয়ে হুম, যাওয়া হয় তাকে আমরা মানব পাচার বলি স্যার। এটা মানে হচ্ছে স্যার 2012 সালের 3 ধারা অনুযায়ী। গুড। আর একটু অ্যাড করে দিবেন, অবশ্যই মানব পাচার হলে যৌন শোষণ, যৌন নিপীড়ন, শ্রম শোষণ এই কথাগুলো থাকবে। অন্য কোনো শোষণ হতে পারে, এই কথাগুলো থাকবে মানব পাচারে। এগুলো ওগুলো তো বললেনই, কিন্তু এটা অ্যাড মানব পাচারের সাথে সম্পৃক্ত। এগুলো করে কি করবে? তাকে ক্রয় করবে, বিক্রয় করবে, সংগ্রহ করবে, নির্বাসন করবে, স্থানান্তর করবে, চালান করবে, আটক করবে, লুকায় রাখবে। এই কথাগুলো মনে রাখবেন, কয়েকবার পড়লেই হয়ে যাবে ভাই। কি করলাম? ক্রয়, বিক্রয়, সংগ্রহ, নির্বাসন, স্থানান্তর, চালান, আটক, লুকায় রাখা, আশ্রয় দেওয়া। আশ্রয় দেওয়াটা পেনাল কোডে আছে, লুকায় রাখাটাও পেনাল কোডে আছে, আটক করাটাও পেনাল কোডে রয়েছে। এই নির্বাসন, সংগ্রহ, ক্রয়, বিক্রয়টাও এই যে আমরা ওখানে পড়বো, ওখানে ব্যবসাবৃত্তির কথাও ওখানে কিছু আলোচনা করা হয়েছে। এখন কে বলতে পারবেন একটু সহজ করে? আর কে বলতে পারবেন সহজ ভাষায়? রেডমি বলেন নোট। বলেন বলেন। বলেন, প্র্যাকটিস করেন। এখানে তো ভাই সারা এখানে আসছেন কেন? শুনতে সারা হবে। 1 ঘন্টায় যদি আপনি একটা ধারা মুখস্থ করতে পারেন এনাফ, এত লাগে না। আজিজুল, আজিজুল বলো না কেন? আজিজুল চুপ করে আছে, আজিজুল বলো। হ্যাঁ আজল আচ্ছা বলেন। আমি বলি তো। হ্যাঁ মানব পাচার 2012 সাল, 2012 সালের আইন কোন ভয়ভীতি প্রদর্শন, ভয়ভীতি প্রদর্শন ও বল প্রয়োগ করিয়া প্রতারণা পূর্বক কোন ব্যক্তির আর্থসামাজিক বা অসহায়ত্বকে কাজে লাগিয়ে কোন অর্থ সুবিধা বা সুবিধা গ্রহণ করিয়া কোন ব্যক্তির সম্মতি গ্রহণ করিয়া আচ্ছা, কোন আজিজুল ব্যক্তি দাঁড়াও, যে ব্যক্তি আজিজুল দাঁড়াও, তুমি বলো যে মানব পাচারের বৈশিষ্ট্যগুলো কি কি? এটা বলো তো, পয়েন্ট দিয়ে বলবেন। মানব পাচারের বৈশিষ্ট্য কি কি বলেন। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে সিরিয়ালি বলেন, হ্যাঁ, তাইলে এখন বলেন। যৌন অথবা শোষণ, অথবা অথবা নিপীড়ন। অথবা অথবা মানব পাচারের উপাদান কি কি, অথবা মানব পাচারের অনুষঙ্গ সমূহ কি কি বলেন। মানব পাচারের উপাদানগুলো কি কি, মানব পাচারের অনুষঙ্গ সমূহ কি কি বলেন। মানব পাচার উপাদান হবে দেশের বাইরে, দেশের অভ্যন্তরে যৌন শোষণ হইতে হবে, আস্তে আস্তে যৌন আস্তে পীড়ন, নিপীড়ন। এটা কি প্রথম লিখবেন যে মানব পাচারের প্রথম উপাদান কি? এটা মানব পাচার প্রথম দেশের বাইরে, অভ্যন্তরে তাকে প্রথমটা স্যার কি? বল ভয়ভীতি প্রয়োগ ভয়ভীতি হবে, ভয়ভীতি। প্রথম হচ্ছে পয়েন্টটা ভয়ভীতি, বলতে উপাদান হচ্ছে ভয়ভীতি প্রদর্শন থাকবে, বল প্রয়োগ থাকবে, প্রতারণা থাকবে, অন্য কোনো সুবিধা, আর্থিক সুবিধা থাকবে। 4 আর্থিক নাম্বার বলবেন সামাজিক তারা অভ্যন্তরে বাইরে থাকবে। জনশোষণ করবে, নিপীড়ন করবে, অন্য কোনো শোষণ করবে, ক্রয় বিক্রয় করবে, তাকে নির্বাসন করবে, তাকে স্থানান্তর করবে, তাকে চালান দিবে, আটক করবে, লুকায় রাখবে, আশ্রয় দেবে। এবার বলেন ঠাস ঠাস করে, এইগুলা মনে রাখলে হয়ে যাবে। আবার বলেন, জি স্যার। বলেন। দৃষ্টি আকর্ষণ ভয়ভীতি করতেছি, যাকে ভয়ভীতি ধরা প্রদর্শন হচ্ছে করে শুধু সেই কথা বলবেন, আর কেউ বলবেন না। হুম, ভয়ভীতি থাকবে, বল প্রদর্শন থাকবে, প্রতারণা থাকবে, তারপর গুড অসহায়ত্ব থাকবে, আর্থিক গুড সুবিধা থাকবে, যৌন গুড, শোষণ থাকবে, নিপীড়ন থাকবে, এই তো। ক্রয় বিক্রয় থাকবে, তারপর নির্বাসন থাকবে, স্থানান্তর থাকবে, তারপর হলো যে লুকিয়ে রাখা থাকবে, তারপর আশ্রয় দেওয়া থাকবে। এখন এখন যদি পরীক্ষা প্রশ্ন আসে যে মানব পাচারের যে শিশুর ক্ষেত্রে কোন কোন মাধ্যম হিসেবে গ্রহণযোগ্য হবে না, আলোচনা করো। মনোযোগ দাও প্রশ্নটা আজিজুল। প্রশ্ন করছি মানব পাচার হিসেবে, মানব পাচারের শিশুর পাচার অন্তর্ভুক্ত হতে হলে কোন কোন মাধ্যম হিসেবে গ্রহণযোগ্য হবে না, কোন কোন মাধ্যম, কি কি বলবা? এই যে এতক্ষণ যা বললা এটাই উত্তর। শিশুর ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হবে না, একটু মাথায় রাখতে হবে ভাই। প্রশ্নটা একটু ঘুরাই দিলে কিন্তু ধারা 3 সবাই পারতেছে, কিন্তু কি লিখবে লিখতে পারতেছে না। মানে সেম ডে 2 উত্তর আর কি। রাইট, দুইয়ের ক্ষেত্রে শুধু এটা হচ্ছে একটা একটা মাধ্যম সমূহগুলো এগুলাই আর কি, আর কিছু না। আচ্ছা রাইসুল কে? রাইসুল কোথায় ভাই? রাইসুল ভাই বলেন, স্যার আপনি বলেন মানব পাচারের অনুষঙ্গ বা আচ্ছা অনুষঙ্গ শব্দটা করি, উপাদানগুলো কি কি বা বৈশিষ্ট্যগুলো কি কি বলেন। বৈশিষ্ট্যগুলো প্রথমে থাকতে হবে স্যার ভয়ভীতি প্রদর্শন, তারপর গুড স্যার অসহায়ত্বকে যদি কাজে লাগায়, গুড প্রতারণা সৃষ্টি হয়, গুড আর্থিক যদি কোনো সুবিধার ক্ষেত্রে হয়, গুড। আহ আর আছে স্যার যৌনতা বিষয়ে যদি কোনো কার্যকলাপ সৃষ্টি করে হ্যাঁ হতে সেই পারে। ক্ষেত্রে আর কি। আচ্ছা ঠিক আছে। আর এই শিশুর আরো ক্ষেত্রে আছে কি, স্যার শিশুর ক্ষেত্রে কি কি প্রযোজ্য হবে না? শিশুর ক্ষেত্রে স্যার এই যে আমরা যেটা পড়লাম স্যার এক দফা ক থেকে গ বর্ণিত যেগুলো আছে স্যার, ওকে ওকে, যা বুঝতে ক পারছেন, থেকে একে গপ এগুলো যা যা বিবেচিত হবে না স্যার। গুড, সুন্দর। আর হচ্ছে জি স্যার। শাকিল, কনস্টেবল কবির, হোসেন, আর কি তিনা আক্তার কোথায়? তিনা আক্তার আপু কোথায়? মেয়েগুলার
তিনা আক্তার আপু কোথায়? স্যার বলেন। আপনি বলেন মানব পাচারকে কিভাবে সংজ্ঞায়িত করবেন? বলেন তো, একটু শুনি সংজ্ঞাটা বলেন তো। আপনি বলেন, বলার তো পারি। কথা বলতে হবে আমাদের গ্রুপে, আপনাদের তো কথা বলতেই হবে, এখানে কথা বলা ছাড়া থাকা যাবে না। সারা খেলে আমি কথা বলে গেলাম এটা হবে না, শিখে যেতে হবে। এখানে আপনার সময় নাই, কালকে পরীক্ষা হলে যাবেন, আজকে এখানে ক্লাস করে তারপরে যাবেন। আমাদের এরকম টাইম নাই, প্রতিদিন একটা পরে দিন শেষ করতে হবে, বুঝতে পারছেন? এই গাইড বের করে মানব পাচার সঙ্গে মুখস্থ করবেন দরকার নেই, এখানে পড়েন নিজের মতো করে আমি নোট করে। বলবো স্যার, হ্যাঁ বলেন বলেন বলেন। মানব পাচার প্রতিরোধ দমন আইন 2012 3 নং আইন। মানব পাচার কোনো 3 নং ব্যক্তি আইন না, 3 ভয়ভীতি ধারা মোতাবেক, প্রদর্শন 3 ধারা মোতাবেক। হ্যাঁ ধারা 3, আমি ইয়েটা বললাম আর কি, আচ্ছা ঠিক আছে। মানব পাচার 3 নং আইন এটা। হুম। কোনো ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, বল প্রয়োগ করে বা প্রতারণা করে অসত্যকে কাজে লাগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বা বাহিরে যৌন শোষণ করে বা নিপীড়িত বা শ্রমের উদ্দেশ্যে ক্রয় বিক্রয় করাকে মানব পাচার বলে। হ্যাঁ এটা খুব সুন্দর হয়েছে, ভালোই বলছে, শর্ট করে সুন্দর। তবে এটা শিশুর ক্ষেত্রে কি হবে, এটা কি মাধ্যমগুলোকে প্রযোজ্য প্রযোজ্য হবে? হবে না। তো ওটা লিখে দিতে হবে। এবং 2 হচ্ছে শিশুর ক্ষেত্রে, যদি এটার প্রশ্ন পরীক্ষা হলো মানব পাচার সংখ্যা আসলে এটা এইটুকু লিখবেন, বাট একটা 2 থেকে একটা প্রশ্ন থেকে যায়। খুব সুন্দর বলছেন। আচ্ছা এই যে এখানে লিখে দিছি যে কেন প্রচার দরকার নেই। আচ্ছা এই আইনে আমরা কি কি দেখলাম? আরেকটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা, একটু এমসিকিউ নেওয়ার কথা ছিল স্যার, 32 থেকে এটা দেখার কথা ছিল, ধরার কথা ছিল। স্যার নাকি একটা দেখবেন প্রশ্ন না? ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার তাকে যদি নিজ দেশে রাখে তাহলে কি মানব পাচারই হবে স্যার? কোনটা তাকে? তাকে যদি আমাদের নিজ দেশের মধ্যে রাখে স্যার, অন্য দেশে না পাঠাই, তাহলে তো হবে মানব হবে পাচারই মানব হবে। পাচার হবে। শুধু তাও এক হবে স্থান তার স্থানে অভ্যন্তরে, রেখে বলে দেয়। দিচ্ছে দেশের বাইরে বা অভ্যন্তরে, আমাদের দেশে অবশ্যই অবশ্যই মানব ঠিক আছে স্যার। অবশ্যই। আচ্ছা তাহলে দেশের ভিতরে বাইরে যাই হোক জাকারিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ ভেরি গুড। এখান থেকে আমরা আচ্ছা হ্যাঁ মানব অবৈধ মানব এখানে দেখেন সবাই, অপরাধ। স্ক্রিনে দেখেন সবাই। পাচার হবে না তাহলে। জি স্যার। মানব পাচারের মূল উদ্দেশ্য কি? যদি প্রশ্ন করে যে মানব পাচারের মূল উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য হচ্ছে শোষণ বা নিপীড়ন। মানব পাচারের যে মাধ্যম কোনটি অন্তর্ভুক্ত হয়? যে মিনস মানে বলা হয়েছে মাধ্যম, উপহার দেওয়া, বিধি প্রদর্শন করা, দান করা, আমন্ত্রণ জানানো। এই মাধ্যম হচ্ছে বিধি প্রদর্শন করা। হ্যাঁ অন্তর্ভুক্ত এটা বিধি প্রদর্শন, এই মাধ্যমগুলো এটাই। এই ইংলিশ শব্দ দিয়ে দিলে অনেকে প্যাচ লাগাবে। প্রতারণা করে কাজের প্রলোভন দেখে বিদেশে পাঠানো হলে তাকে কি বলা হয়? হ্যাঁ গুড। মানব পাচার বাংলাদেশ কোথায় করতে পারে? মানব পাচার বাংলাদেশের দেশের ভিতরে বাইরে। হ্যাঁ দেশের ভিতরে বাইরে। দেশের ভিতরে বাহিরে। আইনের অতি রাষ্ট্রিক। অপরাধটা কি হিসেবে গণ্য হবে? যে আইনের অতি রাষ্ট্রিক পড়ছি না, আইনের অতি রাষ্ট্রিক। আচ্ছা 5 ধারা। গুড, 5 ধারা। কোন উদ্দেশ্যে মানব পাচার সংগঠিত হয়? বিয়ে করা, শিক্ষা করা, জনশোষণ, চিকিৎসা, কোনটা? জনসমস্যা। নিচের কোনটি মানব পাচার অন্তর্ভুক্ত নয়? সংগ্রহ, স্থানান্তর, আশ্রয়, পড়াশোনা করা। ভেরি গুড। এগুলো তো পড়তে হবে। খালি ওই যে আপনারা এই এমসিকিউ বই বাজারে বের করছে, কিনে নিয়ে যাবেন আর খালি পড়বেন এরকম না। আপনি যখন মেইন বইটা রিডিং করবেন তখন কিছুর ক্ষেত্রে মানব পাচার প্রমাণে কি প্রয়োজন হয় না? ভয়, বল প্রয়োগ, প্রতারণা কোনোটা প্রয়োজন হয় না। কোনোটাই প্রয়োজন না। গুড। আচ্ছা নিয়ন্ত্রণকারী ব্যক্তির সম্মতি নিয়ে কাউকে শোষণের জন্য নেওয়া হলে তাকে কি বলবে? মানব পাচার। জেনে শুনে বাধ্যতামূলক শ্রম পাঠাতে সহায়তা করলে কি হবে? জেনে শুনে এই যে হারবার বা যেটা হচ্ছে কি করবে, আশ্রয় দিবে বা লুকায় রাখবে, হারবার। আশ্রয় দেওয়া বা লুকিয়ে রাখা। একটা সহজ উদাহরণ দেখি কে পারে। রফিক একজন দালাল, সে গ্রামের দরিদ্র কৃষক করিমকে বিদেশে ভালো চাকরির লোভ দেখিয়ে নিয়ে যায়, কিন্তু সেখানে করিমকে জোরপূর্বক কম মজুরি কাজ করানো হয় এবং পালাতে দেওয়া হয় না। এটা কি হয়েছে? এটা প্রতারণা করলো, অসৎ কাজে লাগিয়েছে, শোষণ করছে, দেশের বাইরে স্থানান্তর যদি হয়ে থাকে আচ্ছা ভেরি গুড। আমরা তারপর দেখলাম এটা হচ্ছে এই আইনের, যদি এটা মনে রাখতে পারেন ইনশাল্লাহ সব হয়ে যাবে আশা করি। আচ্ছা এখানে এই প্রশ্নটা যদি আসে, বুঝি নাই স্যার, এই প্রশ্নটা যদি পরীক্ষা আসে তাহলে এখানে কি 9 ধারা দেওয়া লাগবে স্যার? না, এখানে 9 ধারার কি কানেকশন?
না, এখানে নয় প্রশ্ন ধারা তো কোনো প্রশ্ন নেই, যদি বলে যে জবরদস্তি। এটা কি অপরাধ, জবরদস্তি দাসত্বমূলক শ্রম, তাহলে 9 ধারা। যদি প্রশ্ন করে এটা কি অপরাধ, এটা তো আমি সংজ্ঞা থেকে একটা উদাহরণ দিছি আর কি। তাহলে আমরা সংজ্ঞা দেখলাম। সংজ্ঞা 9 তিন ধারা ধারা হচ্ছে 9 ধারা মানব উত্তর পাচার। হবে। মনোযোগ দেন, সবাই মনোযোগ দেন। 3 ধারা হচ্ছে মানব পাচার দেখলাম। 4 ধারা হচ্ছে এই আইনের প্রাধান্য। এখানে 4-5টা বিষয় বলছি। ফৌজদারি কার্যবিধি এখানে প্রয়োগ হবে, পেনাল কোড প্রয়োগ হবে, তারপর হচ্ছে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে। এখানে কিছু কিছু 5-6টা এখানে প্রযোজ্যতার কথা বলে রয়েছে। অন্যান্য আইনে ফৌজদারি কার্য বিধান প্রযোজ্য হয়। এক্সট্রাডিশন আইন আছে, এক্সট্রাডিশন হ্যাঁ, আইন, অভিবাসন এক্সট্রাডিশন আইন অফেন্স, বেতন। হ্যাঁ, তারপর হচ্ছে ইমিগ্রেশন রয়েছে। আইনের অতি রাষ্ট্রিক 5 ধারা আইনের অতি রাষ্ট্রিক প্রয়োগ হবে। আর এখানে 6 থেকে 16 পর্যন্ত একটু দেখেন মনোযোগ। এখানে আপনাদের রিটেনে যদি পরীক্ষা আসে, এটা 6 হচ্ছে মানব পাচার নিষিদ্ধকরণ দণ্ড। এই 6 ধারায় বলছে যে নিষিদ্ধ, এটা করা, কেউ যদি ভায়োলেশন করে এটা তাদের মামলা হবে। মামলা হলে 6 ধারা হয়। তার সংঘবদ্ধ বলছিলাম 7, শুধু সংঘবদ্ধ হলেই 7 ধারা দিবে, সংঘবদ্ধ হয়েছে চক্র। আর কেউ যদি সহায়তা করে, প্ররোচনা দেয়, প্রচেষ্টা করে, এই যে উদ্যোগ নেয়, এটা 8 ধারা। নিষিদ্ধকরণ 6, সংঘবদ্ধ 7। কে কথা বলেন? মামলা হলে 6, 7, 8 এই 3টা ধারাতে হয় স্যার। হ্যাঁ, আর 8 হচ্ছে অপরাধ সংগঠনের প্ররোচনা, ষড়যন্ত্র, প্রচেষ্টা। এগুলো হচ্ছে 3 ধারাটা, 8 ধারাটা ইম্পর্টেন্ট। জবরদস্তি যেটা বলেন 9 ধারা, দাসশ্রম বা সেবা প্রদান বাধ্য করলেন, এটা 9। মানব পাচার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 10 ধারা। অনেক সময় মামলা হয় এই যে হাসপাতালের শিশু বা ক্লিনিক থেকে শিশু চুরি। মানব পাচার অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অপহরণ, চুরি, আটক। যদি অপহরণ হয় এই 10 ধারায় চলে যাবে, তখন ওই অপহরণ শিশুতে যাবে না। যদি মনে হয় মানব পাচারে অপহরণ করছে, তাহলে 10 ধারায় হবে, মনে রাখবেন। তখন শিশু আইনে ওই যে নারী শিশুতে কিন্তু 7 ধারা যে অপহরণ, সেটাতে যাবে না। আর পতিতাবৃত্তি যদি আমদানি স্থানান্তর করে, পতিতাবৃত্তি কোন প্রকার যৌন শোষণ, সেক্ষেত্রে হচ্ছে 11 ধারা। আর 12 হচ্ছে পতিতালয়ে ব্যবহার অনুমতি দেয়, যে এই বাড়িটা আমি পতিতালয়ের জন্য অনুমতি দিলাম, বাড়ির মালিক যে দেই, যে কেয়ারটেকার যারাই দেয়, 12 ধারা। আর পতিতাবৃত্তির উদ্দেশ্যে কাউকে যদি ডাকি এদিকে আসেন, পতিতাবৃত্তির উদ্দেশ্যে, এটা 13। আর যেটা হচ্ছে আমরা ভিকটিম বা মামলা সাক্ষীকে যেটা হুমকি দিলাম 14। 15 হচ্ছে মিথ্যা মামলা দায়ের। আর 16 হচ্ছে এটা হচ্ছে আমলযোগ্যতা, আপরযোগ্যতা, জামিনযোগ্যতা যদিও লেখছে আমলযোগ্য, অপরযোগ্য, জামিন অযোগ্য। এই ছিল মোটামুটি আলোচনা। একজন আমাকে নতুন যারা, তারা একটু বলেন 6 থেকে 16 দেখে দেখে একটু বলেন। 6 থেকে 16 একেবারে নতুন যারা একেবারে আজকে জয়েন দিয়েছেন, সে আসেন, এসে বলেন জুড়ে জুড়ে, আমি শুনবো, সবাই শুনবো। কে বলবেন? স্যার হ্যাঁ, বলেন। স্যার আমি বলতেছি স্যার, আচ্ছা, কালকে আপনাদের 6 হচ্ছে পরীক্ষা, স্যার রিপিট 30 বিদায় থেকে নিলাম স্যার। 30 থেকে, আচ্ছা 30 থেকে শুনেন, 32 থেকে 40 পর্যন্ত 50টা এমসিকিউ পরীক্ষা হবে। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। স্যার 32 থেকে কারণ কি স্যার? 32 থেকে 40 পর্যন্ত 50টা এমসিকিউ পরীক্ষা হবে কালকে সকালে, সবাই পরীক্ষা দেবেন। 21 হবে না স্যার? আরে ভাই, 50টা এমসিকিউ দিব আমি। 32 থেকে 40 পর্যন্ত 8টা থেকে 50টা এমসিকিউ দিব। কিভাবে দেবো এটা আমার দায়িত্ব, আপনার টেনশন করবেন না। হ্যাঁ বলেন, নতুন যে আসে বলেন। স্যার 6 হচ্ছে মানব পাচার নিষিদ্ধকরণ ও দণ্ড। গুড। 7 হচ্ছে সংঘবদ্ধ মানব পাচার অর্থাৎ অপরাধের দণ্ড। একটু বলে দেই 8 চালাকি হচ্ছে বলে দেই। ক্লাস আসেন, আসেন, যে বলতেছেন কি নাম আপনার? রাইসুল স্যার। সবসময় সূচিটা এভাবে মুখস্থ করবেন। সূচিটাকে আলাদাভাবে কোথাও এবং 1 2 2 3 মুখস্থ করতে যাবে না। আমরা যেভাবে আলোচনা করতেছি, যতটুকু বিস্তারিত করতেছে, এটা মাথায় আজীবন থাকবে, পার্মানেন্টলি, যেটা বারবার বলতেছি। আপনারা পড়বেন ভাবে মানব পাচার নিষিদ্ধ, এখানে দণ্ড, সাজা, এটা পড়বেন না। যদি পরীক্ষা প্রশ্ন আছে মানব পাচার নিষিদ্ধ করে না কেন, তার বিরুদ্ধে 6 ধারার আইনগত, 6 ধারার বিধান মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে, দণ্ড প্রদান করা হবে, সাজা প্রদান করা হবে। এটা ডিসিশন উইল কোর্ট, এটা আপনার আমার না। ভাষাগত চেঞ্জ করবেন, এখানে বলবেন 6 ধারা মানব পাচার নিষিদ্ধ, জাস্ট এইটুকু। 7 বলেন সংঘবদ্ধ মানব পাচার, এই দণ্ড জায়গা নেই। 7 বলেন অপরাধ সংগঠনে প্ররোচনা, সহায়তা করা, প্রচেষ্টা করা, এইগুলো বলবেন। ক্লিয়ার? এখন বলেন এখন আবার। 6 হচ্ছে মানব পাচার নিষিদ্ধকরণ স্যার। গুড। 7 হচ্ছে সংঘবদ্ধ বা মানব পাচার করলে অপরাধের যে দণ্ডটা হয়। 8 হচ্ছে অপরাধ সংগঠনের প্ররোচনা বা চেষ্টা করে যে শাস্তি হয়, দণ্ডটা হয়। 9 হচ্ছে জবরদস্তি করে বা দাসত্বমূলক সেবাদান করার জন্য যেটা বাধ্য করে বা এক কথা হচ্ছে জোরপূর্বক ভাবে যেটা করে স্যার, ওইটা। 10 হচ্ছে মানব পাচারের অপরাধ সংগঠনের উদ্দেশ্য অপহরণ বা চুরি করার উদ্দেশ্যে যেটা আমরা আটক করি মানব পাচারের ক্ষেত্রে, আচ্ছা, সেটা 9 হচ্ছে ধারা 10। যদি এরকম 11 হয় হচ্ছে যে, পতিতাবৃত্তি। 9 ধারা থেকে একটা বলি, যেমন আমি একটা লোকের কাছে টাকা পাই 5 লাখ টাকা, আমি ধরে আমার এখানে নিয়ে আসলাম, নিয়ে বললাম তুই এই টাকা তো দিবি, তুই আমার বাড়িতে বসে কাজ করবি, আমি টাকা বাড়িতে বসে মাসে মাসে তো পরিশোধ করবো। ধরে এনে সে বাসা থেকে কাজ করে, এটা কোন ধারায় যাবে? এটা হচ্ছে 9 ধারা স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ বলেন, ক্যারি অন।
স্যার 10 হচ্ছে মানব পাচার অপরাধ সংগ্রহের উদ্দেশ্যে চুরি, মানে গুড। মানব পাচার করলো চুরির উদ্দেশ্য করলো এটা স্যার। 10-এ মনে রাখবেন 3টা 11 শব্দ, হচ্ছে 10-এ 3টা শব্দ মনে রাখবেন, অপহরণ, চুরি, আটক, 3টা শব্দ পেনাল কোডের এখানে ইউজ হয়েছে। একটা হচ্ছে অপহরণ, অ্যাবডাকশন, চুরি, স্টোলেন, কি স্টেল বা স্টল যাই বলেন, আর আটক, কনফাইনমেন্ট। এই 3টা শব্দ ইউজ হয়েছে, আমরা পেনাল কোডের ব্যাখ্যা করেছি। এখানে 10-এর 3টা মানে যদি চুরি হয় 10-এর 2, যদি চুরি হয় 10/2, মাতৃসদন, ক্লিনিক, প্রাইভেট, যেখান থেকে হোক চুরি হলেই ওই পেনাল কোডে চুরি হবে না, মানব পাচারে 10-এর 2 ধারা দণ্ডিত হবে। আর অপহরণে আটক হচ্ছে এগুলা যেটা আলোচনা করছি। তারপর রিপিট বলেন। 11 হচ্ছে যৌন শোষণ বা নিপীড়নের উদ্দেশ্যে, মূল কথা হচ্ছে স্যার যেটা স্যার যৌন শোষণ ও নিপীড়নের উদ্দেশ্যে। 12 হচ্ছে স্যার পতিতালয়ের পরিচালনার জন্য, জোরপূর্বক যেটা পতিতালয়ের জন্য স্যার, ওইটা বুঝি স্যার। আরেকটা হচ্ছে পতিতাবৃত্তির উদ্দেশ্যে আহ্বান জানা, যেটা এখানে স্যার আহ্বান বলতে কি এটা স্যার আমি বুঝতে পারিনি ডাকার জন্য, ক্লিয়ারলি স্যার। টু 13 কল, নম্বর টু কল এনিওয়ান, টু কল এনিবডি, ডাকতেছে, এখানে আসেন, এখানে আছে বলেন না, আমরা ডাকি এরকম। জি স্যার, বা বিভিন্ন লিফলেট বিতরণ করে ওইরকম, লিফলেট এটা তো মনে দেওয়া যাবে না, বুঝাচ্ছে। লিফলেটের সুযোগ, লিফলেট তো এমনি শুধু এমনি তুমি মানুষের কাছে ইশারা ইঙ্গিত দিলেই তো আসে, ইশারা চেয়ে আসো এখানে এই বাসায় আসছে, আর ওই লিফলেট প্রচার করবো এগুলা মার খাওয়ার জন্য? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপর 14 হচ্ছে স্যার ভিকটিম বা মামলার আসামিকে হুমকি প্রদানের জন্য যেটা করা হয়। আচ্ছা, এই 14 থাকো, 14 হলো ভিকটিম মামলা সাক্ষী হতে। ভিকটিমে চিহ্নিত করবা কত দ্বারায়? 14 দ্বারায়। না, ভিকটিমে চিহ্নিত করবা কত? 32 আর ভিকটিমের সুরক্ষা দিবা কত দ্বারা? ভিকটিম সুরক্ষা কত? ভিকটিম সুরক্ষা দিব 36 দ্বারা স্যার। গুড। আর শিশু হলে কত দিবা? শিশু হলে কত দিবা? শিশু হলে স্যার 38। 37 না 38? 38। আচ্ছা, ভেরি গুড। তাহলে এখন দেখেন, এখন আপনি যে পড়ালেখার সবসময় একটা গতি আছে, লাইন আছে। আপনি যদি নিজের মতো করে সারাদিন এক ধারা থেকে পড়েন, তাহলে লাগবে 3 মাসও লাগতে পারে বা একদিনও লাগতে পারে, মুখস্থ এটা থাকবে না। বাট এই যে বিভিন্ন আঙ্গিকে যে ধারাটাকে পাশাপাশি অন্য ধারার সাথে ইনক্লুড করা, মনে রাখা, এটাই হচ্ছে সূচি। সূচিটাকে মনে রাখা। আপনি ওই যে একে কি বলছে, আপনার পাশের ব্যাটসম্যান দেখবেন একে কি দুই কি সব ধর করে বলতেছে, ভাই ওদিক তাকান দরকার না, ভাই তুমি যেভাবে পড়তেছো পড়ো, আমার এটা মাথা না, এটা আমার কম্পিউটার না, এটা আমি যেভাবে পারি, আমি আমার ধারাটাকে বাস্তবের সাথে আয়ত্ত নিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, শেষ করেন, 2টা আছে স্যার। 14 হচ্ছে ভিকটিম বা মামলার সাক্ষীকে হুমকি প্রদানের দণ্ড। 15 হচ্ছে মিথ্যা মামলার অভিযোগে দায়ের ক্ষেত্রে যেটা হয় আর কি স্যার। মিথ্যা মামলা বলতে এখানে কি বোঝাইছে স্যার? মিথ্যা মামলা অভিযোগের ক্ষেত্রে স্যার এখন 15 মনে করো, এই শোনো, মানে একটা ঘটনা ঘটছে, এখন তথ্য দিছে যে স্যার এটা মানব পাচার, যে 4-5 জন যায় দেখেন বাসার ভিতরে আজকে উঠাইছে পতিতাবৃত্তি, যায় দেখে কি তদন্ত, যায় দেখে এরা হচ্ছে তার আত্মীয় স্বজন, আর অথবা পুরা তদন্ত করে দেখছে যে এটা আসলে এর মানব পাচারের কোনো বালাই নাই। এখন যিনি করছেন, যিনি বাদী হয়েছেন, এটা তার বিরুদ্ধে যাবে আর কি। ওই যে 17 দ্বারা আমরা নারী শিশু পড়ছি, পেনাল কোডের 211 পড়ছি, অন্যান্য যে 6 দ্বারা পড়ছি 2 দিন আগে, এরকম আছে আর কি, যে মিথ্যা মামলা দায়ের করলে, অভিযোগ দিলে সেটা হচ্ছে এই দ্বারা প্রতিশোধনের উদ্দেশ্য করে। প্রতিশোধনের উদ্দেশ্য। আচ্ছা, 16 হচ্ছে স্যার অপরাধের আমলযোগ্যতা বা জামিনযোগ্যতা যদি থাকে সেই ক্ষেত্রে স্যার। না, এই আইনটি হচ্ছে বৈশিষ্ট্য, পুরো আইনটা যে পড়লায় অবশ্যই জামিনযোগ্য নয়, আপরযোগ্য নয়, আমলযোগ্য, বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। এটা হলো ক্যারেক্টারাইটিস। তোমার এই আইনের বৈশিষ্ট্যটা কি? এই আইনে কি গ্রেফতার করতে পারবে? এই সেকশনে কি গ্রেফতার করতে পারবে? অবশ্যই, যেহেতু আমলযোগ্য হলেই হচ্ছে গ্রেফতার করা যাবে। বাট আমলের অযোগ্য হলে, মানে আমলের অযোগ্য হলে সুযোগ নাই, সেটা হচ্ছে জিডির একটা বিষয়, নন কগের বিষয়, সেগুলো পেনাল করে অনেক সেকশন আছে নন কক। তো যাই হোক, আপনারা কালকে আবার আমরা 6 থেকে 16 এবং 30 থেকে 32 থেকে 40 পর্যন্ত এমসিকিউ পরীক্ষা হবে। সকালবেলা প্রশ্ন দিয়ে দিব, সারাদিনে জমা দিবেন। এটা হচ্ছে অন্য যে আমরা যে সফটওয়্যার নেই, সেই সফটওয়্যারে আমরা পরীক্ষা নিব। আর টাইমটা থাকবে, যে টাইমটা ফলো করবেন, আমরা যে টাইমটা দেবো ওই টাইমে পরীক্ষা দেবেন, পরে কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। আর এটা 3বার ট্রাই করতে পারবেন, কালকের যে পরীক্ষা দিব 3বারের বেশি ট্রাই করতে পারবেন না। আর যারা পারেন না, যারা পারেন না, তারা কি পিডিএফ দিয়ে দিবেন স্যার? এইটার পিডিএফ হয় নাই, পিডিএফ দিয়ে দিচ্ছি আপনাকে, দিয়ে দিচ্ছি, যারা পান না একটু দিয়ে দিচ্ছি। ধন্যবাদ স্যার। এই প্রশ্নগুলা কি স্যার, এই যে এমসিকিউ গুলা, এর কি একাধিক করে করার কথা এরকম বলছেন নাকি স্যার? বুঝি নাই এমসিকিউ, রবি ভাই।
বলছি এমসিকিউটা আপনি যে বললেন একাধিক মানে 3 বার ট্রাই করতে পারবে, তো 3 বার করবে 3 বার করে রেজাল্ট দিবে, মানে এরকম না কিছু না না, কিনা নাকি? মানে কেউ যদি প্রথমবার দিয়ে কেটে যায়, অনেক সময় যদি 3বারের পরে আবার ঢুকে পরে ঢুকতে পারবে না, অনেক সময় প্র্যাকটিস করে 3বার দেখ সে দিতে পারে, কিন্তু 3বারে বেশি 4বারে দিতে পারবে না, একবারই তো দিবে সে। অনেক ক্ষেত্রে যদি জি। 2বার একবার বের হয়ে পড়েন তাহলে কিন্তু রেজাল্ট দিবে না, কারণ দেখবে যে সে এটা আমাদের সাথে একটা মানে একটা কি বলে, চিটিং করতে ওরা এটা, হ্যাঁ না চিটিং না, এটা মনে করে যে এটা হ্যাক করার বা অন্য কোনো উদ্দেশ্যে কাজ করতেছে। চেষ্টা করবেন ও প্রথমবারে আচ্ছা দেওয়ার জন্য, একেবারে যারা পাবেন না আমার হেল্প নেবেন। আবার গ্রুপের সাথে সকলে একটু বলে দেন কিভাবে। ওর নিয়ম হচ্ছে আপনি প্রথম নাম চাবে, প্রথমে আপনি নামটা লিখবেন, এরপর একটা অ্যাড আসবে, ক্লিক করার সাথে সাথে অ্যাডের পর একটু নিচে ওয়েট করবেন 4 সেকেন্ড, দেখবেন আপনার স্টার্ট টেস্ট, ওখান থেকে শুরু করবেন। দুইটাই আমরা পরীক্ষা নেই, দুইটা সফটওয়্যারে, কথা বুঝছেন। আর যে গতকাল যে পরীক্ষা নিয়েছে ওটা তো আমরা রেজাল্ট দেখতেই পাইছেন। তো পরীক্ষা পান না স্যার পান ক্লাস ট্রাই করবেন, শেষ হয়ে যাবে বুঝলেন? 52 বাজে স্যার, হ্যাঁ হ্যাঁ, শেষ হয়ে যাবে এখন স্যার, ক্লাস 2 ঠিক মিনিটের আছে, মধ্যে। সকলে আপনারা একটু পরীক্ষা নেবেন। আর কালকে পরীক্ষা তো নিবই। কালকে কি পরীক্ষা হবে স্যার? কালকে আগামীকাল? কালকে আমরা হয়তো বা যেহেতু 2 দিন সময় আছে, আমরা এরা যারা নতুন আমরা পিছন থেকে আমরা 3টা 4টা আইন আমরা রিভিশন করব প্রথম থেকে ইনশাল্লাহ। স্যার পিডিএফটা আসলে দিচ্ছেন স্যার? আচ্ছা, পিডিএফ না, পিডিএফ কমপ্লিট হয় না, কমপ্লিট না হলে দিব, 10টা প্রশ্ন সহ একবারে দিব, কমপ্লিট হয় না দিব, অসুবিধা নেই। স্যার আচ্ছা, স্যার কালকে এই আমরা পিডিএফ সকলে আমরা ইআই দেখব। সকলে আমরা বলেন তো পিছন থেকে আমরা